বিএনপি দায়িত্বশীল দল হিসেবে শুরু থেকে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখতে সর্বোচ্চ ছাড় দিয়ে আসছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে প্রবাসে বিএনপি সদস্যপদ নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি মন্তব্য করেন। এ সময় বিশ্বের প্রায় অর্ধশতাধিক দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রবাসীরা। বিস্তারিত আফজাল হোসেনের রিপোর্টে। প্রবাসে বিএনপির সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, বিএনপির বিজয় ঠেকাতে আবারও একটি সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসীরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে কোনো ষড়যন্ত্র বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার এবং অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে। ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। যথাসময়ে নির্বাচন হবে কিনা জনমনে এমন সংশয় ও সন্দেহ তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। তিনি আরো বলেন, 300 সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন চূড়ান্ত পর্যায়ে আছে। সব সংসদীয় আসনে একাধিক ও যোগ্য প্রার্থী থাকার পরেও সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব নয়। যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির সঙ্গে ছিলেন তাদেরকেও আসন দিচ্ছে বিএনপি। জনসমর্থিত এবং জনপ্রিয় দল হওয়ার কারণে প্রতিটি নির্বাচনী আসনে বিএনপির একাধিক যোগ্য প্রার্থী মনোনয়ন প্রত্যাশা করছেন। বিএনপির একাধিক যোগ্য এবং জনপ্রিয় প্রার্থী থাকা সত্ত্বেও প্রতিটি মানুষকে নিশ্চয়ই মনোনয়ন দেওয়া সম্ভব নয়। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ দুজনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপি সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চে এই সাক্ষ্য গ্রহণ হবে। এদিন 2 জন সাক্ষীর জবানবন্দি নেওয়ার কথা রয়েছে। গত 27 অক্টোবর দ্বিতীয় সাক্ষী হিসেবে জবানবন্দি দেন গুলিবিদ্ধ বাসিত খান মুসার বাবা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর ফারুক আহমদ, প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, সুলতান মাহমুদ, আব্দুস সত্তার পালোয়ান সহ অন্যান্যরা। খুলনার কুয়েট রোড এলাকায় বিএনপির অফিসের সন্ত্রাসীদের বোমা হামলা এবং গুলিতে এমদাদুল হক নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে জকিপুল ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মামুন শেখ সহ আরও 2 জন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, রোববার রাত আনুমানিক 9টার দিকে বিএনপির নেতা মামুন শেখ স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে অফিসে বসেছিলেন। এ সময় দুর্বৃত্তরা হঠাৎ অফিসে পরপর 2টি বোমা নিক্ষেপ করে। পরে বিএনপি নেতা মামুন শেখকে লক্ষ্য করে 4 রাউন্ড গুলি ছুড়ে সন্ত্রাসীরা। এতে মামুন, এমদাদ সহ 3 জন গুরুতর আহত হয়। মাথায় গুলি লাগে। পরে রক্তাক্ত অবস্থায় 3 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক এমদাদুলকে মৃত ঘোষণা করেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুন্সিগঞ্জ সদর উপজেলার চরাঞ্চল মোল্লাকান্দি ইউনিয়নে দক্ষিণ বেহেরকান্দি গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের গুলিতে তুহিন দেওয়ান নামের এক যুবক নিহত হয়েছে। রোববার রাত 9:30টার দিকে ওই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাতে প্রতিপক্ষের লোকজন পেছন থেকে নিহত তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় ও গুলি করে। এ সময় তুহিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার সংবাদ পেয়ে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এসেছিলাম, ঘটনার সত্যতা পেয়েছি। এখন কারা এই ঘটনাটি ঘটিয়েছে তাদের অনুসন্ধান করছি
এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া। সাতক্ষীরা আশাশুনি উপজেলার দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজ চলছে ধীরগতিতে। 2024 সালে ভবন দুটি হস্তান্তরের কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। ফলে শ্রেণীকক্ষ সংকটে চরম ভোগান্তিতে পড়েছে বিদ্যালয় দুটির শিক্ষার্থীরা। তবে নির্মাণ কাজের এমন ধীরগতির জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকে দুষছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রতিনিধি ফয়জুল হক বাবুর রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ 2 বছর ধরে টিনের ছাউনি আর অস্থায়ী ঘরে এভাবেই চলছে পাঠদান। সাতক্ষীরার আশাশুনি উপজেলার 95 নং দক্ষিণ কাদাকাটি কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন। পুরাতন ভবন ভেঙে নতুন ভবনের নির্মাণ কাজ শুরু হলেও 2 বছরেও তা শেষ হয়নি। ফলে বিদ্যালয়টিতে দেখা দিয়েছে তীব্র শ্রেণীকক্ষ সংকট। একই সঙ্গে একাধিক শ্রেণীর পাঠদান, গরমে অস্বস্তিকর পরিবেশ সহ সব মিলিয়ে শিক্ষার পরিবেশ হয়ে পড়েছে নাজুক। শুধু তাই নয়, বিদ্যালয়টিতে নেই কোনো টয়লেট, বিশুদ্ধ পানির ব্যবস্থা কিংবা অফিস কক্ষ। অল্প জায়গা আমাদের গাদাগাদি করে বসতে হয়। আমাদের বিদ্যালয়ে জলের ব্যবস্থাও নেই। আমাদের জল পিপাসা লাগলে বাড়ি যেতে হচ্ছে। আমরা ঠিক মতন এখানে আলোর ব্যবস্থা নাই, কোনো বাতাসের ব্যবস্থা তেমন নাই। 2024 সালের মধ্যে নতুন ভবন হস্তান্তরের কথা থাকলেও এখনও 30% কাজও শেষ হয়নি। কাজের ধীরগতির জন্য উপজেলা প্রকৌশলী অধিদপ্তরকেই দায়ী করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বারবার কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরেও তাদেরকে এই কাজে ইনভলভ করতে পারছে না। একই চিত্র দেখা গেছে 97 নং দয়ারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। চাঁচের বেড়া দেয়া জীর্ণ কক্ষে চলছে ক্লাস, আর বিদ্যালয়ের মাঠে পানি উন্নয়ন বোর্ডের ফেলে রাখা ব্লকগুলো শিক্ষার্থীদের খেলাধুলা ও দৈনন্দিন কার্যক্রমে তৈরি করছে বাধা। ব্লক রাখার কারণে আমাদের খেলতে খুবই সমস্যা হয়, সকালে অ্যাসেম্বলি করতেও খুব সমস্যা হয়। যদি আমাদের এই বিল্ডিংটা দ্রুত হতো তাহলে বাচ্চাদের ভালোভাবে লেখাপড়া করানো আমাদের পক্ষে খুব সহজ হতো। শ্রেণীকক্ষ সংকটে 5ম শ্রেণীর শিক্ষার্থীদের অতিরিক্ত ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না। এতে আসন্ন বৃত্তি পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মাত্র 2টা রুম, মানে তাও একটা অফিস রুম আর একটা বাচ্চা। আমার স্কুলে প্রায় 150 মতন বাচ্চা রয়েছে। যদিও কাজের ধীরগতির বিষয়ে দায়সারা উত্তর দিল উপজেলা প্রকৌশলী বিভাগ। প্রতিদিনই খোঁজ নেওয়া হচ্ছে, সেজন্য আমার বলা রয়েছে যে সর্বোচ্চ 2-2.5 মাস সময় দেবে। এর মধ্যে না শেষ করতে পারলে তাদের জরিমানা পড়ব আর কি। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে কর্তৃপক্ষকে চিঠি দিয়েও কোনো সমাধান হয়নি। দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে বলে জানালেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মধ্যে চিঠি দিয়েছেন, চিঠি দেওয়ার পরেও এটি তারা ব্যবস্থা নেয়নি। আমরা এই বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি। পড়ালেখা এবং স্বাভাবিক চলাচল এটি ব্যাহত হচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বগুড়া শিবগঞ্জ উপজেলার পিরব ইউনিয়নের সিদ্ধিপুর গ্রাম থেকে শিবপুর চারমাথা পর্যন্ত প্রায় 1 কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল দশা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত রাস্তাটি পাকা হয়নি। এতে চরম দুর্ভোগে পড়েছেন কয়েকটি গ্রামের মানুষ। প্রতিনিধি কামরুজ্জামান প্রমাণিকের রিপোর্ট, জানাচ্ছেন শামত্রাবিজ উচ্ছ্বাস। বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরবপুর ইউনিয়নের সিদ্দিকপুর গ্রাম থেকে শিবপুর চারমাথা পর্যন্ত 1 কিলোমিটার কাঁচা রাস্তা। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এই রাস্তাটি পাকা করা হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে কয়েকটি গ্রামের হাজারো মানুষকে। রাস্তাটির 2 পাশে রয়েছে শত শত বিঘা কৃষি জমি। সামান্য বৃষ্টিতে হাঁটু পর্যন্ত কাদা জমে যায়। এতে ফসল ঘরে তুলতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় কৃষকেরা। বহুত দিন হলো এই রাস্তার সমস্যা, এই রাস্তা হয় না, কাদা, মানুষজন চলাফেরা করে এখানে খুব অসুবিধা। রাস্তায় ভ্যান চালায়, এক্সেল ভাঙা যায়, চাকা হয়ে যায়। যাতায়াতের জন্য মানুষের অসুবিধে, গাড়ি ঠিক মতো যাওয়া আসা পারে না। ধান চাউল নিয়ে যাওয়ার সময় অনেক ক্ষতি হয়, বর্ষা এলে তো যাওয়াই যায় না। বর্ষা মৌসুমে রাস্তার গর্তে জমে থাকা পানি ও কাদা চলাচলকে করে তুলছে দুর্বিষহ। স্কুল, বাজার কিংবা চিকিৎসা কেন্দ্রে যাওয়ার সব ক্ষেত্রেই ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত সময়ে রাস্তাটি পাকা করার আশ্বাস দিলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কাদা খুঁজছে, আজ আসে কাল আসে, আস্তা দেখা যায় কোনো কাজ করে না। তো রাস্তা কাঁচা, এখন পর্যন্ত পাকা হচ্ছে না, কি কারণে জানি না আমরা। এই রাস্তাটা উন্নয়ন না হওয়ার কারণে কোনো লোক এই গ্রামের মেয়েদেরকে বিয়ে শাদী করার জন্য তারা আসে না। বিষয়টি নিয়ে জানতে একাধিকবার যোগাযোগ করা হলেও শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন প্রামাণিক ঢাকায় থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জানিয়েছেন শীঘ্রই রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হবে। খুবই করুণ অবস্থা। এখানে যদি কেউ পাড়ার মধ্যে 5 কিলো রাস্তা ঘুরে আমাদেরকে ওখানে যেতে হবে। এই রাস্তাটার জন্য আমি
উপজেলায় তদবির করতেছি। দীর্ঘদিনের এই অবহেলায় এলাকার মানুষ যেমন দুর্ভোগে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক ও স্থানীয় ব্যবসায়ীরাও। তাদেরও একটাই দাবি, দ্রুত যেন সিদ্দিকপুর শিবপুর রাস্তার পাকাকরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। মুন্সিগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ড্রেনের পানি নিষ্কাশনের ট্যাঙ্কির ভেতর থেকে প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা 23টি তাজা ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা এবং ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। রোববার বিকেল 4টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার বৈখোর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি ড্রেন থেকে ওই ককটেলগুলো উদ্ধার করা হয়। পরে এই ঘটনায় জড়িত সন্দেহে মোহাম্মদ হাসান নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ভর্তি যে ককটেলটি পাওয়া যায় সেই ককটেলটি কিন্তু আমরা কিছুক্ষণ আগে নীল বালতির মধ্যে কিন্তু বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ এবং পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেছেন, সারা দেশের মানুষ ত্রয়োদশ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কারণ তারা নিজেদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করতে ভোট প্রদান করবেন। তাদের নির্বাচিত প্রতিনিধি দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে চায়। আর আমরা যারা বিএনপি করি, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে জনগণের নেত্রী। রোববার বিকেলে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসচেতনতামূলক প্রচারণায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের 7 নং ওয়ার্ড বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন। আমি চিন্তা করি এই পবা মোহনপুরবাসীর বেকার যারা আছে তাদের কিভাবে কর্মসংস্থান হবে। আমি চিন্তা করি আমার মায়েরা বোনেরা কখন ফ্যামিলি কার্ড পাবে। আমি চিন্তা করি কৃষক ভাইরা কখন ফার্মার কার্ড পাবে। আমি চিন্তা করি কখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো আবার সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ আমরা গড়ে তুলবো। সুতরাং আপনারা আমাদের পাশে থাকবেন তো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা কর্মসূচি প্রচারের অংশ হিসেবে মাগুরায় রিফ্লেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মাগুরা সদর উপজেলার ইছাগাদা এলাকায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ। এই সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফখরুজ্জামান ফারুক ও আমিনুর রহমান খান পিকুল, জেলা যুবদলের সভাপতি ওয়াশিকুর রহমান কল্লোল, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ সহ বিএনপি এবং অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দলের কাছে সে দীর্ঘ 17 খুব নির্যাতিত হয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেছেন, গত 17 বছর ছাত্রদল প্রকৃত ছাত্র রাজনীতি গড়ে তুলতে পারেনি। তারা প্রতিনিয়ত ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল, লড়াই সংগ্রাম করতে গিয়ে অত্যাচার, নির্যাতন এবং গুম খুনের শিকার হয়েছে। রবিবার দুপুরে লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজে একাদশ শ্রেণীর নবীন বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গত 17টা বছর এই ছাত্রদল আসলে প্রকৃত ছাত্র রাজনীতিটা গড়ে তুলতে পারে নাই, কারণ তারা প্রতিনিয়তই ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিবাদ মুখর ছিল। তারা লড়াই করেছে, তারা সংগ্রাম করেছে, তারা অত্যাচারিত হয়েছে, নির্যাতিত হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে। 142 জন শুধু এই জুলাই আন্দোলনে খুনের শিকার হয়েছে, শহীদ হয়েছে। আর 17 বছরে তো আমি যদি বলি 17,000 কম হবে না। মৌলভীবাজার জেলার জুড়িতে বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শত শত সাধারণ মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা বলেন, এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওড়ে যাতায়াতের প্রধান রাস্তা এই গ্রামের উপর দিয়ে বয়ে গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামে কৃষি, মৎস্য এবং পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার 54 বছরেও এই গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউপি সদস্য আবুল কাশেম, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, ছাত্র নেতা নাইম আহমেদ, আমির হোসেন, যুবদল নেতা জাহিদ হাসান জমির। 2026 সালের শিক্ষাবর্ষে যথাসময়ে শিক্ষার্থীদের হাতে
পাঠ্য বই তুলে দিতে কাজ শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে দিনাজপুরের পার্বতীপুরে আসতে শুরু করেছে প্রাথমিক স্তরের বিভিন্ন শ্রেণীর পাঠ্য বই। বছরের প্রথম দিন একযোগে উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে বিতরণের লক্ষ্যে আসা এসব বই উপজেলার শিল্পকলা একাডেমির হলরুমে মজুত করা হচ্ছে। এখন পর্যন্ত প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই সরবরাহের কথা জানিয়েছে দায়িত্বপ্রাপ্তরা। সেই সাথে বাকি পাঠ্য বই নির্দিষ্ট সময় পৌঁছলে নির্ধারিত দিনেই সকল বই সরবরাহ সম্ভব বলে জানিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনামুল হক সরকার। ব্রাহ্মণবাড়িয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে চলতি অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচি হতে 6টি ইসলামিয়া মাদ্রাসা এবং 2টি উচ্চ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুইয়া। সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা ত্রাণ এবং পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাগণ। চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অবিলম্বে নির্বাচনের দাবিতে পদযাত্রা এবং লাল কার্ড প্রদর্শন করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। গতকাল বিকেলে নগরীর বকশিরহাট এলাকায় পরিষদের প্যানেল লিডার SM নুরুল হকের নেতৃত্বে টেরিবাজার এবং আশেপাশের ব্যবসা প্রতিষ্ঠানে পদযাত্রা করেন ব্যবসায়ীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘ 1.5 দশক ধরে চট্টগ্রামের ব্যবসায়ীরা চেম্বার নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। তারা বলেন, চেম্বার মাফিয়া চক্রের দখল থেকে মুক্তি এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতেই এই আন্দোলন। SM নুরুল হক বলেন, আদালতের রায়ের 18 পরিচালক পদের নির্বাচন বাধাহীনভাবে হতে পারলেও একটি চক্র আপিল করে তা স্থগিত করেছে। তবে ব্যবসায়ীরা ভোটাধিকার ফিরে পেতে রাজপথে নেমেছেন বলে জানান তিনি। ঢাকার ধামরাইয়ের মুন্সিরচর গ্রামে রাতের আধারে দুর্বৃত্তের হামলায় বাড়িঘর ভাঙচুর করে লুটপাটের অভিযোগ উঠেছে। এতে প্রায় 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বাড়ির মালিক মোহাম্মদ নজরুল ইসলাম খান। বাড়ির মালিক বলেন, দুর্বৃত্তরা রাতের আধারে দেয়াল টপকে বৈদ্যুতিক লাইন কেটে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ভেতরের সবকিছু ভাঙচুর করে। নগদ টাকা, স্বর্ণালংকার এবং প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনায় নজরুল ইসলাম খান বাদী হয়ে ধামরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এই বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আবার বাসার ভিতরে যে ফার্নিচারগুলো আছে সেগুলো ভাঙচুর করছে, দলিলপত্র, জামা কাপড় সবকিছুই এলোমেলো করছে। তারা ধারণা করছিল যে বাসার ভিতরে হয়তো আমি আছি, হয় আমার উপরে একটা স্টেপ নেবে অথবা সোনা দানা যা আছে সব কিছু নিয়ে যাবে। তবে সৌভাগ্যবশত যে আমি বাড়িতে তখন ছিলাম না।